বিশ্বকাপ রাউন্ড অফ 16-এর আজ বিগ ম্যাচ ব্রাজিল এবং নরওয়ের এই ম্যাচ শুরু রাত 2টায়। এই ম্যাচের খুঁটিনাটি শক্তিমত্তা আলোচনা সমালোচনা সবকিছু নিয়েই আসলে আমরা হাজির হয়েছি ফিফা বিশ্বকাপ প্রি শোতে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আদনান এবং এই ম্যাচের বিশ্লেষণ নিয়ে আমার সাথে থাকবেন সহকর্মী সুস্মিতা মেহজাবিন। সুস্মিতা, আজ আপনাদের খেলা জার্সি পরে এসেছেন, লুকিং সো গুড, হোপসো আপনারা আজ জিতে যাবেন। কি মনে হচ্ছে? হালান্ড 5 গোল করেছে ব্রাজিলের সাথে আজ নকআউটের রাউন্ড অফ 16-এর ম্যাচ। কি মনে হচ্ছে ব্রাজিল কতটা প্রেসারে আছে আর হালান্ডকে নিয়ে আসলে কতটা টেনশনে আছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের ম্যাচে আমার কাছে মনে হচ্ছে ব্রাজিলই জিতবে। আমি ব্রাজিল ফ্যান দেখে বলছি না, আসলে ব্রাজিলের খেলা আমি লাস্ট যে ম্যাচটা দেখলাম এটা দেখে আমার কাছে মনে হয়েছে আজকে ব্রাজিলই জিতবে। আপনাকে একটু বলতে চাই, ব্রাজিলের লাস্ট যে ম্যাচের কথা আসলে বলছিলেন জাপানের বিপক্ষে ব্রাজিল কিন্তু বেশ কষ্টসাধ্য একটা জয় পেয়েছে এবং জাপান যতক্ষণ পর্যন্ত প্রেসার দিয়ে ম্যাচ খেলেছে, আমরা দেখেছি হাই প্রেস করে যতক্ষণ জাপান খেলছিল কিংবা যতক্ষণ কনস্ট্যান্ট প্রেসারে দিচ্ছিল ততক্ষণ কিন্তু ব্রাজিলের বেশ বেগ পেতে হয়েছে। সেই ক্ষেত্রে নরওয়ে কিন্তু আজ ব্রাজিলের সাথে প্রচুর পরিমাণে হাই প্রেস ফুটবল খেলবে, কনস্ট্যান্ট প্রেসারে যাবে। এছাড়া আরও বেশ কিছু ট্যাকটিক্যাল আলোচনা, সেটা আমরা দর্শকদের কাছে অবশ্যই তুলে ধরবো। তার আগে আপনার কাছে জানতে চাই যে এই হাই প্রেসার গেমগুলো আসলে ব্রাজিল কতটা নিতে পারবে এবং হালান্ড ইতিমধ্যে 5টি গোল করেছে। সো হালান্ড দুর্দান্ত ফর্মে আছে, হালান্ডকে আসলে আটকানো যাবে কিনা? আচ্ছা, হালান্ড দুর্দান্ত ফর্মে আছে, এরই মধ্যে 5 গোল সে করে ফেলেছে এবং প্রিমিয়ার লিগেও সম্ভবত সে 27টি গোল করেছে ম্যানচেস্টার সিটির হয়ে। তো সে আছে দুর্দান্ত ফর্মে, এটাতে কোনো সন্দেহ নাই। কিন্তু ব্রাজিল তাকে চাবে আটকাতে। ব্রাজিলের মেইন লক্ষ্যই থাকবে হচ্ছে হালান্ডকে আটকানো। যদি হালান্ডকে আটকানো সম্ভব হয় তাহলে ব্রাজিল জিততে পারবে। আর আরেকটা কথা হচ্ছে, ব্রাজিলের কোচ এখনকে কার্লো আনচেলোত্তি, ইতালিয়ান মাস্টার মাইন্ড। তো উনি হচ্ছে ইউরোপিয়ান ফুটবল দেখে এসেছে, তো উনি খুব ভালো মতোই ট্যাকটিক্সটা জানে যে হালান্ডকে আসলে কিভাবে আটকাতে হবে। তো উনি ইতিমধ্যে আমার ধারণা ছক কষে ফেলেছে যে কিভাবে হালান্ডকে আটকানো যায়। হালান্ডকে আসলে আটকানোর কথা বলছিলেন, হালান্ডকে যদি আটকাতে হয় তাহলে সবার প্রথমে ব্রাজিলের যে মিডফিল্ড, সেই মিডফিল্ডটাকে স্ট্রং করতে হবে। মিডফিল্ডে স্ট্রং করতে হলে আমরা দেখছি যে ক্যাসিমিরো ছাড়া বাকি যে দুজন মিডফিল্ডার আছেন তারা কিন্তু খুব একটা আহামরি ফর্মে নেই। জাপানের বিপক্ষে ম্যাচেও আমরা দেখেছি ক্যাসিমিরোই আসলে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, বা ডিফেন্স থেকে যদি আমরা দেখি তাহলে ডানিলো এবং মার্কুইনোস, এরা দুজন বাদে কিন্তু বাকি প্লেয়াররা খুব একটা ফর্মে নেই। সেক্ষেত্রে যদি আপনি হালান্ডকে আটকাতে হয় আপনার মাঝমাঠ শক্ত রাখতে হবে, আপনার মাঝমাঠে অনেক স্ট্রং থাকতে হবে। ওই স্ট্রংগেস্ট পয়েন্টে কি একটু পিছিয়ে আছে নাকি ব্রাজিল? হ্যাঁ, এটা সত্যি, আমরা মিডফিল্ডে অনেকটাই পিছিয়ে আছি। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় হালান্ডকে আটকানোটা কিছুটা কঠিন হবে। কিন্তু তারপরও আমি যেটা বললাম যে কোচ কার্লো আনচেলোত্তি যেহেতু জানেন ট্যাকটিক্সগুলি, তো আমার ধারণা আজকে উনি একটা গেম প্ল্যান ওনার মধ্যে আছে। কোচ কার্লো আনচেলোত্তির গেম প্ল্যান যাই থাকুক না কেন, আসলে হালান্ডকে আটকানো খুব একটা সহজ হবে না এবং খুব একটা সহজ ব্যাপারও নয়। ফেসবুক মিডিয়ায় আসলে ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম এসবে আসলে মিম ছড়িয়ে পড়ছে যে হালান্ড খাবার খাচ্ছে এবং সবাই বলছে যে হালান্ড আপনি খান, কারণ আপনার গোল করাটা খুবই দরকার। সেক্ষেত্রে কোচ কার্লো আনচেলোত্তি কেমন ট্যাকটিক্স সাজাবেন, কেমন আসলে তার পরিকল্পনা থাকবে, তার আসলে একটি মূল ভরসা হয়ে থাকবে। তবে সুস্মিতা, যেমনটা বলছিলাম, হালান্ডকে আটকানো যতটা দরকার ঠিক ততটা দরকার স্কোর করা। এই স্কোর করার ক্ষেত্রে ব্রাজিলের যে স্ট্রাইকাররা রয়েছেন, আপনি ভিনিসিয়াস জুনিয়রের কথা বলেন কিংবা ম্যাথিউস কুনিয়ার কথা বলেন কিংবা ওদিক থেকে রায়ানের কথা বলেন, ভিনিসিয়াস জুনিয়র দুর্দান্ত ফর্মে থাকলেও ম্যাথিউস কুইনা এবং রায়ান এই দুজন কিন্তু খুব একটা ফর্মে নেই। নেইমারকে কেন খেলানো হচ্ছে না বা নেইমার কেন খেলছেন না তা নিয়ে আসলে একটা দ্বিধাদ্বন্দ্ব থেকেই যাচ্ছে। নেইমারকে নিয়ে যখন কার্লো আনচেলোত্তিকে প্রশ্ন করা হয়েছিল তখন কিন্তু কার্লো আনচেলোত্তি বলেছিলেন নেইমার 10 মিনিট খেলার মতো দম রাখেন। এটা কিন্তু খুব একটা ব্যাক স্টেজ করা, এটা কি আসলে নেইমারের মনোবলটা একটু কমিয়ে দিল কিনা? না, আপনি মনে হয় লাস্ট কথাটা কার্লো আনচেলোত্তির দেখেননি। উনি বলেছিল যে 90 মিনিট খেলার জন্য এই মুহূর্তে নেইমার রেডি। যদি উনি এই কথাটাই বলে থাকেন 90 মিনিট খেলার জন্য নেইমার ভ্যালিড, তাহলে নেইমারকে কেন খেলানো হচ্ছে না? নেইমার ইতিমধ্যে কিন্তু ফর্ম দেখানোর যে বিষয়টা বা যতটা ফর্মে থাকার বিষয়টা, সেই ফর্মটা কিন্তু এখন পর্যন্ত দেখাতে পারছে না। সেক্ষেত্রে আসলে সুযোগটাই তো দেওয়া হচ্ছে না। কার্লো আনচেলোত্তি তিনি যখন ম্যাথিউস কুইনা বা রায়ানকে খেলাচ্ছেন
সেক্ষেত্রে কি নেইমার অনেকটা পিছিয়ে আছে কিনা, এটা তো আসলে একটু ডিটারমাইন করা দরকার। হ্যাঁ, আপনি লাস্ট জাপানের ম্যাচটা খেয়াল করলে দেখবেন সেটা হচ্ছে 2-1 ব্রাজিল জিতেছিল। এটা কখন? যখন একদম লাস্ট মোমেন্টে, সম্ভবত 93 মিনিটে এসে গোলটা দিয়েছিল ব্রাজিল। তো আনচেলত্তি কিন্তু ক্লিয়ার করে বলেছিল যে নেইমারকে এক্সট্রা টাইমের জন্য রাখা হয়েছিল। তো লাস্ট মোমেন্টে যে আসলে ব্রাজিল গোলটা দিয়ে দিবে, এটা কিন্তু আসলে আমরাও ভাবিনি, এটা কিন্তু কেউ চিন্তাও করতে পারেনি। সো নেইমারের লাস্ট ম্যাচে চান্স না পাওয়াটা এটা একটা ব্যাড লাক। তো আজকের ম্যাচে আশা করি চান্স পাবে। নেইমারের লাস্ট ম্যাচে চান্স না পাওয়াটা একটা ব্যাড লাকের কথা বলছিলেন, এবং নেইমারের সেই গুড লাকটা আসলে কবে আসবে সেই চিন্তাধারা, সেই আশায় আসলে ব্রাজিলিয়ান ভক্তরা রয়েছে। তবে সেই গুড লাকের প্রসঙ্গ যেহেতু চলেই এসেছে, একটি গুড নিউজ আসলে ব্রাজিলিয়ান ভক্তদের দিতে চাই। রাফিনিয়া তিনি মোটামুটি ফিট হয়ে গেছেন। রাফিনিয়া রাইট উইংয়ে খেলেন এবং আজ হয়তোবা ম্যাচে হাফ টাইমের পর হলেও রায়ান যদিও স্টার্টিং 11-এ থাকবেন, তবে রাফিনিয়া তিনি আসলে চলে আসবেন 11-এ হাফ টাইমের পর। এবং যদি বড় কোনো অঘটন না ঘটে তাহলে আসলে রাফিনিয়ারও মাঠে নামার সুযোগটা খুবই কম। যদি ব্রাজিল পিছিয়ে যায় বা যদি এগোতে না পারে, অর্থাৎ ব্রাজিল যদি লিড নিতে না পারে বা গোল কনসিভ করে, সেক্ষেত্রে হয়তোবা আমরা রাফিনিয়াকে আজ মাঠে দেখতে চাই। ব্রাজিলের একাদশটা নিয়ে একটু আলোচনা করতে চাই, আপনাদেরকে খুঁটিনাটি জানিয়ে দিতে চাই। এবং কোচ কার্লো আনচেলোত্তি যেমনটা বলছিলেন সুস্মিতা, যে ইতালিয়ান মাস্টারমাইন্ড, সেই ইতালিয়ান মাস্টারমাইন্ডের একটু মাস্টার ট্যাকটিক্সটা আপনাদের সাথে আলোচনা করতে চাই। ব্রাজিলের একাদশ নিয়ে কথা বলার আগে একটি ছোট্ট বিষয় আসলে জানিয়ে দিতে চাই। 2002 সালের পর থেকে এখন পর্যন্ত বিশ্বকাপে ব্রাজিল কোনো ইউরোপিয়ান দলের বিপক্ষে ম্যাচ জিততে পারেনি। হয়তোবা সেই ট্যাকটিক্সটা এবার ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি চেঞ্জ করে দিবেন। আমরা একটু ব্রাজিলের একাদশটা নিয়ে একটু আলোচনা করতে চাই। সেই একাদশে যদি আমরা দেখি, ব্রাজিল বরাবর 4-1-2-3 ফরমেশনে আসলে খেলে থাকে এবং 4-1-2-3 ফরমেশনের মধ্যে তাদের গোলকিপার থাকে অ্যালিসন বেকার, রাইট ব্যাকে ড্যানিলো, লেফট ব্যাকে ডগলাস এবং দুই সেন্টার ব্যাক গ্যাব্রিয়েল এবং মার্কুইনোস। সিটিএমে ক্যাসিমিরো খেলে থাকেন এবং রাইট মিডে ব্রুনো এবং লেফট মিডে লুকাস পাকুয়েতা, এই দুজন আসলে মিডফিল্ডে থাকেন। এবং লেফট উইংয়ে ভিনিসিয়াস জুনিয়র, স্ট্রাইকারে ম্যাথিউস কুইনা এবং রাইট উইংয়ে আসলে রায়ান থাকেন। এখানেই আসলে চমকটা থাকবে যখন ব্রাজিল আসলে এই ম্যাচটাতে চাইবে খানিকটা অ্যাটাক করে খেলতে। সেখানে যখন আপনি অ্যাটাক করে খেলবেন, লুকিয়াস পাকুয়েতা এবং ব্রুনো এই দুজনের উপর আসলে বাড়তি দায়িত্বটা থাকবে। ক্যাসেমিরো আজকের ম্যাচে টোটালি সিডিএম পজিশনে থাকবেন এবং তিনি সিডিএম থেকে আসলে উঠবেন না। এর কারণটা হচ্ছে ক্যাসেমিরোর মূল কাজটাই থাকবে আর্লিং হাল্যান্ডকে আসলে মার্ক করা। আর্লিং হাল্যান্ডকে মার্ক করার জন্য ক্যাসিমিরো এবং মার্কুইনোস এই দুজন প্লেয়ারকে টার্গেট করবেন কার্লো আনচেলত্তি। এবং যখন অ্যাটাকে থাকবেন তখন লুকাস পাকুয়েতা আসলে ভিনিসিয়াস জুনিয়রের সাথে 1-to-1 ডুয়েল করবেন এবং তাকে থ্রু বলের মাধ্যমে আসলে পাস করার চেষ্টা করবেন। এবং ভিনিসিয়াস যত বেশি স্পেস ক্রিয়েট করার চেষ্টা করবেন যাতে করে ভিনিসিয়াসকে আসলে টার্গেটটা বেশি করা হয়। এতে করে কুনিয়া এবং রায়ান আসলে জায়গা পাবেন এবং তারা চাইবে ডিবক্সের মধ্যে ঢুকে যেতে। অন্যদিকে আমরা একটু যদি বলি যে আসলে নরওয়ে কেমন করবে, নরওয়ের থেকে ব্রাজিলের যেই অ্যাটাকটা, সেই অ্যাটাকটা একটু শক্তিশালী বলাই চলে, কারণ ভিনিসিয়াস জুনিয়র দুর্দান্ত ফর্মে রয়েছেন, বেশ কিছু গোল করেছেন এবং ভিনিসিয়াসকে আটকাতে আসলে হাল্যান্ডের যে নরওয়ে তাকে আসলে বাড়তি খাম পেরোতে হবে, এটা আসলে বলাই চলে। এবং নরওয়ের আসলে অ্যাটাকটা কেমন হবে, নরওয়ে কেমন ট্যাকটিক্সে আসলে দলটা সাজাবে, নরওয়ের একাদশটা কেমন হবে, সেটা নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করতে চাই। নরওয়ের একাদশটা নিয়ে একটু আলোচনা করতে চাই এবং নরওয়ের একাদশে সবার প্রথমে আসলে যেই নামটি চলে আসে সেই নামটি হচ্ছে আর্লিং হাল্যান্ড। কি সুস্মিতা খানিকটা একটু ভয় পাচ্ছেন নাকি এই নামটি শুনে? কারণ ইতিমধ্যে তিনি 5টি গোল করেছেন। আমরা একটু দর্শকদের সাথে আসলে একাদশটা নিয়ে আলোচনা করি, তারপর আমরা আপনার কাছে ফিরে আসব। আর্লিং হাল্যান্ড এবং নরওয়ে বরাবরই আসলে 4-2-1-3 এই ফরমেশনে খেলে। দুজন যেই মিডফিল্ডার থাকে তারা আসলে সিডিএমে কাজ করবেন এবং সিডিএমের ব্রেক এবং বার্জ এই দুজন মিডফিল্ডার থাকবেন এবং তাদের যেই ডিফেন্স লাইনে 4জন ডিফেন্ডার থাকবেন। ওডিগার্ড দলটির কাপ্তান ওডিগার্ডের উপর আসলে বাড়তি নজর রাখতে হবে, কারণ তিনিও কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছেন। তিনি মাঝমাঠ থেকে বল মেকিং এর কাজ করেন, যেমনটা আসলে বলছিলাম যে আর্লিং হাল্যান্ড তিনি কিন্তু স্কোর করেন, তবে এর পেছনের কারিগরটা কে, তাকে স্কোর করায় কে, তাকে বলগুলো মেক করে দেয় কে, তাকে পাস করায় কে, সেই কাজটাই করেন ওডিগার্ড দলটির কাপ্তান। তিনি আসলে মাঝমাঠ থেকে প্রচুর পরিমাণে বল প্রেস করেন, বল মেক করেন এবং থ্রু বলের মাধ্যমে আর্লিং হাল্যান্ড প্রচণ্ড পরিমাণে পেস রয়েছে, দৌড়াতে পারেন,
ঠিক তিনি আসলে রান মেক করেন এবং ওডিগার্ড আসলে মাঝমাঠ থেকে বলটা মেক করে আর্লিং হালান্ডকে দেন। যদি আর্লিং হালান্ডকে থামাতে হয় ব্রাজিলের, তাহলে সবার প্রথমে ওডিগার্ডকে আসলে থামাতে হবে। এছাড়া বাকিদের যে দুজন যে উইঙ্গার রয়েছেন, সেই দুজন উইঙ্গারের কাছ থেকে আসলে দুই উইং দিয়ে অ্যাটাক করা এবং দুই উইংয়ে আসলে যখন স্পেস ফাঁকা হয়ে যায় যাতে করে আর্লিং হালান্ড একটু এগোতে পারে। যেমনটা সুস্মিতা আপনার কাছে একটু ফিরতে চাই, আসলে যেমনটা বলছিলাম যে আর্লিং হালান্ডকে থামাতে হবে। আর্লিং হালান্ডকে থামাতে হলে সবার প্রথমে আপনার ওডিগার্ডকে থামাতে হবে। আপনি যদি ওডিগার্ডকে ঠিকমতো মার করতে না পারেন তাহলে আপনি আর্লিং হালান্ডকে কিন্তু থামাতে পারবেন না। সেক্ষেত্রে ব্রাজিলের মিডফিল্ড নিয়ে যেমনটা কথা বলছিলাম যে ব্রাজিলের মিডফিল্ডে একমাত্র ক্যাসিমিরো ছাড়া বাকি দুজন কিন্তু খুব একটা ফর্মে নেই। এখন ক্যাসিমিরোকে আর্লিং হালান্ডকে ট্যাকেল করবে বা আর্লিং হালান্ডকে ম্যানমার্ক করবে নাকি ওডিগার্ডকে ম্যানমার্ক করবে, কি মনে হচ্ছে? আচ্ছা আদনান, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আপনি যে আর্লিং হালান্ডকে নিয়ে এত কথা বলছেন, আপনি কি ভিনিসিয়াস জুনিয়রের কথা ভুলে গেছেন, নাকি আপনি আর্জেন্টাইন ফ্যান দেখে ব্রাজিল ফ্যানদেরকে ছোট করার জন্য বারবার খালি এই যে হালান্ডের নামটা নিচ্ছেন? আমি বুঝতে পারলাম না না আসলে। না, আর্লিং হালান্ডের নামটা কেন নিচ্ছি, কারণ ভিনিসিয়াস জুনিয়র এই পর্যন্ত 4টি গোল করেছে বিশ্বকাপে। আর্লিং হালান্ড এটা তার প্রথম বিশ্বকাপ। ভিনিসিয়াস এর আগেও বিশ্বকাপ খেলেছেন, আর্লিং হালান্ডের এটা প্রথম বিশ্বকাপ এবং প্রথম বিশ্বকাপে তিনি ইতিমধ্যে 5টি গোল করে গোল্ডেন বুটের রেসে 3 নম্বরে রয়েছে। ভিনিসিয়াস জুনিয়রের প্রসঙ্গে আমরা আসতে চাই, যেহেতু নরওয়ের কথা বলছি তাই আমি আর্লিং হালান্ডের প্রসঙ্গে আসছি যে আর্লিং হালান্ডকে যদি ব্রাজিলের থামাতে হয়, ব্রাজিলের যদি এই ম্যাচটি জিততে হয় তবে আর্লিং হালান্ডকে অবশ্যই থামাতে হবে এবং এখানে যদি আর্লিং হালান্ডকে থামাতে হয় তার ওডিগার্ডকে আসলে থামাতে হবে। সেই প্রসঙ্গটাই আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আসলে ক্যাসিমিরোর কাজটা কি একটু বেড়ে যাচ্ছে কিনা যখন আপনি আর্লিং হালান্ড এবং ওডিগার্ড দুজন প্লেয়ারকে একসাথে ম্যানমার্ক করতে হবে। আমার কাছে মনে হচ্ছে ক্যাসিমিরোর উপর আজকে বিপদটা একটু বেশি, কারণ আগের ম্যাচে ছিল তার একটা ইয়েলো কার্ড, তো আজকে তাকে একটু সাবধানে খেলতে হবে। সো এই জায়গাটাতে মনে হয় আজকে তার জন্য একটু টাফ হয়ে যাবে। তার উপরে তার ইনজুরি ছিল, লাস্ট মোমেন্টে সে কিন্তু ইনজুরিতে পড়েছিল, আপনার হয়তো খেয়াল আছে কিনা জানি না। তো আমার কাছে মনে হয় আজকে একটু টাফ হবে ক্যাসিমিরোর জন্য। ক্যাসিমিরোর জন্য টাফ হবে এবং আমরা আসলে ব্রাজিলের একটু শক্তিমত্তা নিয়ে কথা বলতে চাই। তবে আরেকটি জিনিস একটু সুস্মিতা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, তা হচ্ছে এখন পর্যন্ত নরওয়ের সাথে 2টি ম্যাচ ব্রাজিল মুখোমুখি হয়েছে এবং 2টি ম্যাচের একটিতেও জিততে পারেনি ব্রাজিল। 2টি ম্যাচই আসলে হেরে বসেছে এবং ইউরোপিয়ান দলগুলোর সাথে আসলে ব্রাজিলের জিততে না পারা সেই 2002 থেকে 2026 পর্যন্ত প্রায় 24 বছর, 2 যুগ হয়ে গেছে ইউরোপিয়ান দলের বিপক্ষে আসলে ব্রাজিল জিততে পারছে না। এর কারণটা কি এবং এর এর ধরনটা কি? আসলে ইউরোপিয়ান ফুটবল খুব ফাস্ট ফুটবল খেলে, খুব অ্যাটাকিং ফুটবল খেলে, এই কারণে সাম্বা ফুটবল বা লাতিন ফুটবলটা একটু পিছিয়ে পড়ছে কিনা? আচ্ছা, আমার কাছে যেটা মনে হয় যে সেই ডাইনোসর যুগের আমলে আমরা ফেরত না যাই। 2002 অনেক আগের কথা। 2026-এও তো জিততে পারছে না। এখনো তো আজকের ম্যাচটা বাকি আছে। আপনি 2002 থেকে আপনি যেমনটা বলছিলেন ডাইনোসর যুগ, 2002 থেকে আপনি 2026, 24 বছর আপনার ডাইনোসর যুগ থেকে 2020 এসেছে, 21 এসেছে, 22, 23, 24, 25 পর্যন্ত এসেছে, আপনারা কিন্তু মানে নরওয়ের বিপক্ষে জিততে পারেনি। সো ওই যুগটা ডাইনোসর যুগ থেকে মডার্ন যুগ পর্যন্ত তারা একটা ম্যাচও নরওয়ের সাথে জিততে পারেনি। এর কারণটা কি? ফাস্ট ফুটবলটা কি ব্রাজিল ধরতে পারছে না? কারণ ব্রাজিল অ্যাকচুয়ালি শৈল্পিক ফুটবল খেলে অভ্যস্ত, ল্যাটিন আমেরিকার যে ফুটবলটা, আর ইউরোপিয়ান ফুটবল তো খুব পাওয়ার হাউস ফুটবল। সো ওই বিষয়টিতে কি বাধা পড়ছে কিনা? ব্রাজিল যে শৈল্পিক ফুটবলটা খেলছে মডার্ন টাইম ফুটবলে, এই শৈল্পিক ফুটবলের থেকে ফাস্ট ফুটবলটা বেশি দরকার। সেই ফাস্ট ফুটবলটাতে হয়তো ব্রাজিল খুব একটা এগোতে পারছে না বা খুব একটা খাপ খাইয়ে নিতে পারছে না। এই কারণেই কি আসলে ইউরোপিয়ান ফুটবলের বিপক্ষে একটু পিছিয়ে যাচ্ছে কিনা? হ্যাঁ, এটা অবশ্যই আমি মনে করি যে একটু পিছিয়ে যাচ্ছে, পিছিয়ে ছিল। এই কারণেই কিন্তু মূলত আমাদের কার্লো আনচেলত্তিকে ডাগ আউটে নিয়ে আসা। সো দেখা যাক ওনার ট্যাকটিক্সে যদি আমরা এবার ইউরোপিয়ান দলের বিপক্ষে জিততে পারি। ব্রাজিল আসলে ইউরোপিয়ান দলের বিপক্ষে 2 যুগ পর জিততে পারবে কি পারবে না তা আসলে এখন সময়ের অপেক্ষা। তবে এই ম্যাচের দুজন এক্স ফ্যাক্টর প্লেয়ার নিয়ে আসলে আলোচনা করতে চাই, একজন আর্লিং হালান্ড এবং আরেকজন ভিনিসিয়াস জুনিয়র। এই দুজনের একটু খুঁটিনাটি জানতে চাই, দুজনের খেলার ধরন হিসেবে কেমন হবে বা দুজনের প্রেসিংটা কেমন হবে তা নিয়ে আপনাদের সাথে একটু বিস্তারিত আলোচনা করতে চাই। ব্রাজিল নরওয়ের এই ম্যাচে ব্রাজিলের এক্স ফ্যাক্টর এক কথায় ভিনিসিয়াস জুনিয়র। তিনি আসলে কেমন পারফর্ম করবেন, তিনি আসলে কিভাবে গোল স্কোর করবেন তার উপরই নির্ধারিত হবে ব্রাজিলের ম্যাচ ভাগ্য। যদিও কিনা জাপানের বিপক্ষে
খুব একটা ভালো পারফর্ম করতে পারেননি ভিনিসিয়াস, তাকে প্রচন্ড পরিমাণে মার্ক করা হয়েছে। আজকেও নরওয়ের বিপক্ষেও তাকে মার্ক করা হবে। আমরা একটু ভিনিসিয়াসের ট্যাকটিক্সটা একটু দেখতে চাই। সেখানে দেখব যে ভিনিসিয়াস এখন পর্যন্ত 2টি বিশ্বকাপে অংশগ্রহণ করেছে এবং 2টি বিশ্বকাপের মধ্যে তিনি আসলে 4টি গোল করেছেন এবং এই 4টি গোল কিন্তু এই বিশ্বকাপ থেকে এসেছে। তিনি আসলে দুর্দান্ত ফর্মে আছেন। একটু সুস্মিতার কাছে ফিরে যেতে চাই। আপনি আসলে যেমনটা বলছিলেন ভিনিসিয়াসের কথা, ভিনিসিয়াস তো দেখলাম যে আমরা 2টো বিশ্বকাপের মধ্যে এখন পর্যন্ত 4টি গোল করেছে এবং 4টি গোল এই বিশ্বকাপেই এসেছে। আসলে ভিনিসিয়াসকে কিভাবে আটকানো যাবে বা নরওয়ে কি প্ল্যান করবে ভিনিসিয়াসের জন্য? জাপানের বিপক্ষে লাস্ট ম্যাচটা দেখলে আপনি হয়তো খেয়াল করেছেন, যেটা আপনি বললেন যে ভিনিসিয়াসকে আটকানোর অনেক চেষ্টা করা হয়েছিল। তো আজকের ম্যাচেও যদি ভিনিসিয়াসকে আটকানোর চেষ্টা করা হয় তো নো প্রবলেম, আমাদের গোল স্কোরার আছে। তো লাস্ট ম্যাচে যেরকম গোল করেছিল, তা আই হোপ যদি আজকে ভিনিসিয়াসকে আটকেও দেয় আমাদের কোনো সমস্যা নেই, অন্যরা গোল দিয়েই দিবে। কারণ ভিনিসিয়াসকে যখন আটকাতে চাবে তখন শুধু মার্কিংটা থাকবে ভিনিসিয়াসের উপরই, তো বাকিরা সেই চান্সে গোল দিয়ে দিবে। যেমনটা আসলে সুস্মিতা আপনি বলছিলেন যে ভিনিসিয়াসকে যদি আটকানো হয় তাহলে বাকিরা গোল করেই দিবে। আমরা আসলে লাস্ট ম্যাচে দেখেছি সেই ক্যাসিমিরোকেই এসে গোল করতে হয়েছে এবং সুপার সাবে আসলে মার্টিনেলি তিনি আসলে এসে গোল করেছেন। ক্যাসিমিরোর উপর আসলে আজকে বাড়তি দায়িত্ব থাকবে, কেননা তার আসলে আর্লিং হল্যান্ডকে তার আটকাতে হবে, তার ওডিগার্ডকে আটকাতে হবে এবং আবার তার গোলও করতে হবে। সব মিলিয়ে আসলে ক্যাসিমিরোর উপর বাড়তি একটা প্রেশার থেকেই যাচ্ছে। অন্যদিকে আসলে সাবে নেইমার কতটা খেলার উপযুক্ত আছেন বা কতটুকু ফিট আছেন সেটাও একটা দেখার চিন্তার বিষয়। কার্লো আনচেলত্তি আজকে খুব সম্ভবত 4-3-3 ফরমেশনেই খেলবেন এবং তিনি প্রচুর পরিমাণে অ্যাটাকিং ফুটবল খেলার চেষ্টা করবেন। এক্ষেত্রে হয়তো বা ভিনিসিয়াস জুনিয়র তার উপরে আসলে দায়িত্বটা বেশি থাকবে এবং ভিনিসিয়াস জুনিয়র প্রচুর পরিমাণে রান মেক করতে চাইবেন। ম্যাথিউস কুনিয়া তিনি আসলে চাইবেন যে যত বেশি স্পেস তার জন্য ক্রিয়েট করা যায়, কারণ যখন আপনি ভিনিসিয়াসকে টার্গেট করবেন, ভিনিসিয়াসকে ম্যানমার্ক করবেন, তখন আসলে অন্য যারা রয়েছেন ম্যাথিউস কুইনা বলেন কিংবা রায়ানের কথা বলেন, তারা আসলে বেশ একটা জায়গায় স্পেস পেয়ে যাবে এবং এতে করে আসলে তাদের স্কোরিং অ্যাবিলিটিটা বেড়ে যাবে। আমরা লাস্ট ম্যাচ জাপানের বিপক্ষে যখন যেমনটা দেখেছি, যখন ভিনিসিয়াসকে খুব বেশি ম্যানমার্ক করা হচ্ছিল তখন কিন্তু মার্টিনেলি আসলে গোল করে দিয়েছেন। ঠিক তেমনটা যদি আজকে নরওয়ের ম্যাচে হয় তাহলে আসলে অবাক হবার কিছুই থাকবে না। তবে নরওয়ে আসলে ছেড়ে কথার পাত্র নয় এবং তারাও আসলে চাইবে ব্রাজিলের যে কোচ কার্লো আনচেলত্তি তিনি আসলে যে ট্যাকটিক্সগুলো সাজাচ্ছেন সেই ট্যাকটিক্সগুলো যেন ভেঙে দেওয়া যায়, যেন আটকে দেওয়া যায়। ব্রাজিলের এক্স ফ্যাক্টর নিয়ে আসলে কথা হচ্ছিল, এইবার একটু নরওয়ের এক্স ফ্যাক্টর আর্লিং হল্যান্ডকে নিয়ে একটু কথা বলতে চাই এবং আর্লিং হল্যান্ডের খেলার যে ট্যাকটিক্স বা তিনি আসলে কিভাবে খেলবেন, তার মাস্টার গেমটা কি থাকবে তা নিয়ে একটু বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করতে চাই। নরওয়ের এবং বেশ কিছু ভক্তের আসলে আজ ফেভারিট প্লেয়ার আর্লিং হল্যান্ড, কারণ তারা চাইবে আর্লিং হল্যান্ড যেন গোল করে ব্রাজিলকে উড়িয়ে দেয়, গুড়িয়ে দেয়, দুমড়ে মুচড়ে দেয়। আর্লিং হল্যান্ডের এটাই প্রথম বিশ্বকাপ, এর আগে কখনোই তিনি আসলে বিশ্বকাপ খেলেননি এবং এই প্রথমবার তিনি আসলে বিশ্বকাপে অংশগ্রহণ করে 5টি গোল করেছেন। ঠিক তার উপরেই আছেন কিলিয়ান এমবাপে এবং সবার উপরে আসলে লিওনেল মেসি, এটা বলার কিছুই নেই। লিওনেল মেসির পর কিলিয়ান এমবাপে এবং আর্লিং হল্যান্ড এই তিনজন আসলে গোল্ডেন বুটের রেসে এগিয়ে আসছেন এবং আজকে ব্রাজিলের ম্যাচে আর্লিং হল্যান্ডের উপরই থাকবে বাড়তি নজর। আর্লিং হল্যান্ডের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার পেস। তিনি আসলে দুর্দান্ত পেসে আসলে তিনি দৌড়াতে পারেন এবং প্রচুর পরিমাণে গোল স্কোর করার ক্যাপাবিলিটি রয়েছে। তিনি যেহেতু প্রচুর পরিমাণে লম্বা, সেক্ষেত্রে তিনি তার হাইটের আসলে একটা পর্যাপ্ত সুযোগ নেন এবং তিনি হেড করতে পটু, তিনি লং শট করতে পটু এবং তার শটে প্রচুর পরিমাণে পাওয়ার রয়েছে। সুস্মিতা, যেমনটা বলছিলাম আসলে আর্লিং হল্যান্ডের কথা, আপনি ভিনিসিয়াসকে যেমনটা দেখছেন যে ভিনিসিয়াস হয়তো খুব বেশি পেস করে খেলতে পারে বা প্রচুর পরিমাণে দৌড়াতে পারে, আর্লিং হল্যান্ড কিন্তু পেসের পাশাপাশি তার হাইটের কার্যকারিতাটা রাখতে পারে। তিনি আসলে খুব বেশি হেড করতে পারে কিংবা লং শটগুলো তো তিনি খুব বেশি পারদর্শী। এক্ষেত্রে আসলে আর্লিং হল্যান্ডের খেলার ট্যাকটিক্সটা কেমন হবে বা কোন পরিস্থিতিতে বা কেমন প্রেসার আসলে তিনি খেলবেন, কি মনে হচ্ছে? আচ্ছা আদনান, আপনি যেটা বললেন যে নরওয়ের ভক্তদের আশা যে আজকে হালান্ড স্কোর করবে, সত্যি কথা বলতে হালান্ডের কিন্তু আমি অনেক বড় ফ্যান, কিন্তু যখন প্রশ্নটা আসে ব্রাজিলের বিপক্ষে আমি কিন্তু চাবো না যে আজকে কোনোভাবেই সে স্কোর করুক, কিন্তু সে কিন্তু আমার অনেক পছন্দের একজন ফুটবলার। তো আসলে হালান্ডের যে স্টাইলটা, ওকে যদি একবার বল দেয়া হয় তাহলে ও যে কোনোভাবেই হোক স্কোর করে ফেলে। তো সমস্যাটা এখানেই, ওর পায়ে যদি কোনো একজন বল দিয়ে দেয় তাহলেই হয়তো আমরা আজকে বিপদে পড়তে পারি। সো আমি আজকে কোনোভাবেই চাবো না যে হালান্ড আজকে গোল করুক, বাট হালান্ড আমার খুবই পছন্দের একজন ফুটবলার।
আসলে হালান্ড আপনার পছন্দের ফুটবলার এটা তো অবশ্যই, তবে তার ট্যাকটিক্সটা আরেকবার একটু জানিয়ে দিতে চাই। তিনি প্রচুর পরিমাণে হাই প্রেসারে ফুটবল খেলেন এবং যখন আপনি হাই প্রেসারে ফুটবল খেলবেন একজন স্ট্রাইকার হয়ে, তখন আপনার গোল করার ক্যাপাবিলিটি অনেকাংশে বেড়ে যাবে। এবং যখন আপনি কনস্ট্যান্ট প্রেসার কিংবা হাই প্রেস কাট ইনসাইড করবেন, আপনি যখন ইন্টারসেপশন করবেন ডিফেন্ডারদের সাথে, তখন আসলে আপনার স্ট্রাইক করার পজিশনটা, আপনার গোল করার পজিশনটা বেড়ে যাবে। সেক্ষেত্রে মার্কুইনোজ এবং ক্যাসিমিরো এই দুজন ডিফেন্ডারকে বাড়তি একটা আসলে পরীক্ষা দিতেই হবে। এবং সুস্মিতা, যেমনটা আসলে বলতে চাচ্ছিলাম, একদম আমরা শোর শেষ মুহূর্তে চলে এসেছি। আর্লিং হালান্ড কিংবা ভিনিসিয়াস জুনিয়র হোক, ব্রাজিল কিংবা নরওয়ে, যারাই জিতবে তারাই কোয়ার্টারে চলে যাচ্ছে। কি মনে হচ্ছে, প্রেডিকশনটা কি হবে? ব্রাজিল জিতবে নাকি নরওয়ে জিতবে, কি মনে হয়? অ্যাজ এ ব্রাজিলিয়ান ফ্যান আমি অবশ্যই চাবো আজকে ব্রাজিল জিতুক, আর আমার প্রেডিকশনটা হচ্ছে আজকে ব্রাজিল 2-1 গোলে জিতবে। যেমনটা বলছিলেন আসলে সুস্মিতা, যে 2-1 গোলে ব্রাজিল জিতবে, তবে আমার প্রেডিকশনটা একদমই নরওয়ের পক্ষে। কারণ ব্রাজিলের সাম্প্রতিক যেই খেলার ধরন, সেই খেলার ধরন এবং নরওয়ের যে খেলার ধরন, দুই টাইপের ফুটবলের মাঝে আসলে আমি সকল হিসেব নিকেশ মিলিয়ে আমি আসলে নরওয়ের পক্ষেই যাব। কারণ ব্রাজিল এখন পর্যন্ত ইউরোপিয়ান দলের বিপক্ষে জেতেনি, ব্রাজিল ইউরোপিয়ান খেলার স্টাইলটা এখন পর্যন্ত খুব একটা ধরতে পারেনি। জাপান যেমনটা ইউরোপিয়ান ফুটবলের মতো একটু ফাস্ট খেলেছিল, ব্রাজিল ভড়কে গিয়েছিল। সেই ফাস্ট ফুটবলটার কাছে, সেই নরওয়ের কাছে আসলে যদি ব্রাজিল এবার পরাস্ত হয়, সেখানে অবাক হবার কিছু থাকবে না। আমার প্রেডিকশনটা আসলে 2-1, এবং 2-1-এ আসলে নরওয়ে জিতে যাবে এবং No. হাল্যান্ড আসলে একটি গোল করবে। অর্থাৎ আমার প্রেডিকশন খুবই সিম্পল, নরওয়ের বিপক্ষে আসলে ব্রাজিল হেরে যাবে। আপনার প্রেডিকশনটা কি সেটা আসলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। দেশ টিভির স্পোর্টসের যেই পেজ, সেই পেজে আসলে এই শর্ট কমেন্ট বক্সে আপনার প্রেডিকশন, ব্রাজিল না নরওয়ে কে জিতবে, সেই প্রেডিকশনটা আমাদেরকে কমেন্টে জানিয়ে দিন। আমরা আসলে যাচাই বাছাই করতে চাই যে আপনি কতটা ভালো প্রেডিক্ট করছেন। আপাতত বিশ্বকাপের প্রি শো থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আদনান, এবং এতক্ষণ আমার সাথে ছিলেন সহকর্মী সুস্মিতা মেহজাবিন। আল্লাহ হাফেজ।